এক বছর ২১ দিনের মধ্যে শেষ ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ সংক্রমণ হয়েছে করোনার ক্ষেত্রে। ৫,১৮১ জন আক্রান্ত হয়েছেন, শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৫ জন। এরকম পরিস্থিতিতে ১৮ দফার নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা অনুযায়ী অফিস চালাতে হবে ৫০% জনবল নিয়ে, মাস্ক পরতে হবে কর্মীদের, গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া রাত ১০টার পরে বাইরে বের হওয়া যাবে না। নানা ধরনের নিয়ম রয়েছে যেগুলো মানতে হবে এখন থেকে। এই রকম একটি পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজন ছাড়া রাত ১০টার পরে তো বের হওয়া যাবেই না, কিন্তু আংশিক লকডাউন দেওয়াটাই ভালো হবে বলে তিনি মনে করছেন। আর এই বিষয়ে সাধারণ ছুটি নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই এখনো পর্যন্ত, এমন কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে টিকাও যে সময় মতো আমরা পাবো সে বিষয়ে নিশ্চয়তা নেই, যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে টিকা যেন সময় মতো আসে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। এইরকম নানাবিধ পরিস্থিতি নিয়ে আজ শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইউজিসি অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শাগুফতা আনোয়ার, পরিচালক কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ইউনাইটেড হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, এই যে 18 দফা নির্দেশনা দেয়া হলো, এটিকে কি যথোপযুক্ত বলে মনে করছেন? কারণ বলা হচ্ছে জনসমাবেশ করা যাবে না, আবার কোথায় যেন মনে হচ্ছে যে জনসমাবেশ করলে যে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাও নয়। এরকম বিভিন্ন ধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ফাঁকও রয়ে গেছে, যে চাইলে সাধারণ মানুষ বাইরে বের হতে পারে, একটু নিয়ম মানতে হবে এরকম। তার মানে কি হালকা নিয়ম মেনে বাইরে যাওয়া যাবে বা পুলিশ না দেখলে কোনো সমস্যা হবে না, বিষয়টা এরকম দাঁড়ালো কিনা? না, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। আজকে একদিক দিয়ে বেদনার খবর, একদিক দিয়ে ধরেন আমাদের ভালো খবর। ভালো বলতে বা আনন্দের খবর বলতে, আজকে শবে বরাতের রাত, পবিত্র রজনী, মানুষ শবে বরাত পালন করছে, আল্লাহর কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, যার যার সাধ্য মতে দোয়া খায়ের যা করা করছে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো সুখবর। কিন্তু বেদনার খবর হলো, আজকে তো আপনি শুরুতেই বললেন সংক্রমণের হার আজকে কিন্তু হাইয়েস্ট, তাই না? এরপরে ৫,০০০ ছাড়াই গেছে, মৃত্যু মারা গেছেন 45, দুজন ডাক্তারও কিন্তু গতকাল মারা গেছেন। এ পর্যন্ত প্রায় ১৩৩ জন ডাক্তার কিন্তু মারা গেছে। অনেক বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, মারা যাচ্ছেন অনেকেই। তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এখনো সবচেয়ে যেটা উদ্বেগের খবর সেটা সব হাসপাতাল বলতে গেলে রোগীতে সয়লাভ হয়ে গেছে। একবারে আইসিইউতে জায়গা নাই, সাধারণ বেড পাওয়া যায় না, লোকজন হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছে, এটা ভয়াবহ অবস্থার শিকার হচ্ছে আমরা। এটা একটা উদ্বিগ্নের খবর, যদিও জানি না পরবর্তী পর্যায়ে কি হবে। আল্লাহ তাআলা আজকে বা আমরা আজকে যদিও দোয়া করছি, আল্লাহ আমাদের কপালে কিছু আমরা জানি না। তো আপনার কথা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি গত বেশ কিছুদিন যাবত কিন্তু বারবার বলে আসছি যে করোনা বাড়তেই থাকবে এবং আমাদের দেশে মনে হয় না, এখন যেটা বাস্তবতা, দ্বিতীয় ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে। কারণ কিছুদিন আগে 5%-এর নিচে ছিল। 5%-এর নিচে 3 সপ্তাহের মতো বেশি থাকলেই কিন্তু আমরা ধরে নেই আমরা সংক্রমণের ঝুঁকি মুক্ত হতে যাচ্ছি। কিন্তু যখন আবার বেড়ে গেল, তার মানে আবার এই আপডেট শুরু হয়ে গেল, এটা তৃতীয় ঢেউ শুরুই হয়ে গেছে। এবং দিন দিন তো ভয়, গতকালে যা ছিল আজকে দিয়ে আরো বেশি হয়ে যাচ্ছে, আগামীকাল কি হবে আমরা জানি না। অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে। একটা কথা আমি বারবার বলতাম, কারণ অনেক রয়ে গেছে, কিন্তু মূল কারণটা হলো জনগণের মধ্যে একটা গা ছাড়া ভাব, শিথিলতা ভাব বা উদাসীন ভাব, খামখেয়ালি ভাব স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। কেউ না, অধিকাংশ লোকই স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক পরছে না, হাত ধোয়ার চর্চা চালু নাই, আর শারীরিক দূরত্ব তো একেবারেই নাই বললেই চলে। আপনি যদি দেখেন সভা সমাবেশ, মিছিল মিটিং, পর্যটন, লোকারণ্য, বিনোদন কেন্দ্রের লোকারণ্য, হাট বাজার, রাস্তাঘাট, ফুটপাত, একেবারে মানুষ ভর্তি, বিয়ে শাদীর ধুম পড়ে গেছে, কোনো স্বাস্থ্যবিধি কিন্তু কেউ মানছে না। বারবার বলে আসছি আমরা যে এই অবস্থা যদি থাকতে থাকে, করোনার কিন্তু আমাদের একদম মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেবে। বাস্তব কিন্তু তাই হচ্ছে। আরেকটা কথা আমি বারবার বলে আসছি, জনগণকে শুধু একা দোষ দিয়ে তো লাভ নাই। জনগণকে তার একজন সচেতন নাগরিক হিসেবে তার নাগরিক দায়িত্ব পালন করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, কম্পালসরি। কিন্তু মানুষ মানছে না। এবং অন্যদিকে প্রশাসনের জন্য আমরা বারবার আহ্বান জানাচ্ছি, প্রশাসন যেন কঠোর হয়। এই মানুষ মানে না, তাদেরকে যেন মানাতে বাধ্য করা, এর জন্য যা যা করা দরকার, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী তাদের সহায়তা নেওয়া যেতে পারে। কমিটি, গ্রামে গঞ্জে, মহল্লায় কমিটি করা যেতে পারে, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, ছাত্র, শিক্ষক, যুবক জনতা, ইমাম সাহেব, জনপ্রতিনিধি দিয়ে যেন মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে
ব্যবস্থা গ্রহণ করা হয়। গভর্নমেন্ট করছে, কিন্তু আমি তো মনে করি অনেক লেট হয়ে যাচ্ছে। মানে আজকেও যে কথাটা আপনি বললেন যে 18 দফা নির্দেশনা কয়েক না, কিন্তু 12 দফা নির্দেশনা একটা ছিল। কাগজে কলমে নির্দেশনা দিয়ে তো লাভ নাই। এখনো দেখবেন অনেক জায়গায় লেখা আছে নো মার্ক নো সার্ভিস, এটা তো কাগজেই রয়ে গেছে, বাস্তবে তো হচ্ছে না। গভর্নমেন্ট যেগুলো নির্দেশনা দিচ্ছে এগুলো ভালো, কিন্তু যদি কাগজেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে এই ভালো দ্বারা তো করোনার সংক্রমণ আমরা ঠেকাতে পারবো না। আমি মনে করি এখনো জনগণ তার দায়িত্ব পালন করতেই হবে। আমরা একটা কথা বারবার বলি, 4টে কাজ করবে। মাস্ক অবশ্যই পড়তে হবে, হাত ধোয়ার চর্চা বা স্যানিটাইজার যাই বলেন, এবং শারীরিক দূরত্ব মেনটেন করতে, এবং অবশ্যই টিকা নিতে হবে। যারা যারা নেন নাই তারা টিকা নেবেন। প্রশাসনকে আরেকটু কঠোরতা অবলম্বন করতে হবে, যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানে বা মানাতে বাধ্য করা হয়। তা না হলে কিন্তু আগামী দিনে আরো ভয়াবহ অবস্থা। অলরেডি তো আপনি জানেন বেড নাই হাসপাতালে, আইসিইউ তো খালি নাই, আইসিইউ এর জন্য হাহাকার, আইসিইউ তো অনেক ভয়াবহ অবস্থা হচ্ছে। এখন এই রেটে আজকে 5,000 কত, কালকে যদি আরো বেশি হয় আরো বেশি হয়, তাহলে তো আমরা কিন্তু ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাব। সেজন্য আপনি যে কথাগুলো বললেন যে নির্দেশনা যেগুলো দিয়ে দিয়েছে, অনেকটা মনে করেন যে কঠোরতার ভাব কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হয় প্রশাসনকে, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তাদেরকে কঠোর ব্যবস্থা নিতেই হবে যদি আমরা আমাদের দেশবাসীকে, মানুষকে বাঁচাতে চাই এই করোনার সংক্রমণ থেকে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রথম দফায় দেখতে পাচ্ছি যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহ যে কোনো উপলক্ষে জনসমাগম সীমিত করতে বলা হয়েছে। কিন্তু আবার জনসমাগম করা যাবে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে, যেটা আগেরই কথা। আবার পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে বলা হচ্ছে। তার মানে পর্যটন কেন্দ্রে আমরা যেতে পারবো, বিনোদন কেন্দ্রে আমরা যেতে পারবো, সিনেমা হলে আমরা যেতে পারবো, কিন্তু সীমিত পরিসরে। আবার গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না। মানে এখানে তো বলা হলো গণপরিবহনে যে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না, কিন্তু সীমিত বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ডাক্তার শাগুফা আনোয়ার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন, মানে কতজনের বেশি যাওয়া যাবে না? আমরাও তো সাধারণ জনগণ, আমরাও কনফিউজড। স্যার যে কথাটা বলছিলেন, প্রফেসর আব্দুল্লাহ স্যার যে কথাটা বলছিলেন, সেটাই হচ্ছে মুদ্রা কথা, যে আমাদের আসলে আমরা যে নির্দেশনাটা পাচ্ছি সরকারের কাছ থেকে, সেটা একদম সুনির্দিষ্টভাবে, খুব স্পষ্টভাবে আমাদেরকে বললে ভালো হয়। এমনকি আমরা যদি এটাও চাই যে প্রশাসন থেকে বা নির্দিষ্ট কোনো দপ্তর থেকে এটা পরিচালনা করা হোক এবং এটা মনিটরিং করা হোক, তাহলেও কিন্তু একটা সুস্পষ্ট নির্দেশনা না থাকলে আপনি কিভাবে মনিটরিং করবেন? এই যে আপনি বললেন সীমিত মানে আমি যদি না বুঝি, আমি যদি একটা কোথাও একটা মনে করেন আমি একটা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে আমি মনিটরিং করতে গেলাম, সেখানে আমি যদি দেখি একটা জায়গায় লোক সমাগম, এখন আমি যদি ওখানে বাধা দিতে চাই বা আমি যদি তাদেরকে বলি যে সরকারি নিয়ম তোমরা মানছো না, এখন সীমিত বলতে কি সেটা যারা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা তদন্ত করবেন বা যারা এটাকে এনফোর্স করবেন তারাও জানেন কিনা আর আমরাও জানি কিনা, এটা তো আমরা জানি না। একটু বলে দিলে আমাদের জন্য ভালো, কারণ আমাদের এক একজনের বোঝার ব্যাপার এক এক রকম। আর যেটা আমরা খুব আতঙ্কজনক ভাবে যেটা দেখেছি, স্যার যেটা বললেন যে বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান, হ্যাঁ একটা বছর বন্ধ ছিল তো সবাই এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন রকম সামাজিকতা, বাঙালি তো সামাজিক জাতি, আমাদের পারিবারিক সামাজিক মূল্যবোধ অত্যন্ত আমাদের সুদৃঢ়, আমরা খুবই সামাজিক, আমরা আসলে কাউকে ছাড়া থাকতেই পারি না। এটা আমাদের অত্যন্ত ভালো দিক, যেটা আমাদের জন্য এখন একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমরা এই সুযোগে, বিশেষ করে প্রথম ডোজটা দেওয়ার পরে সবার মধ্যে আমাদের অনেকের মধ্যে আমি দেখেছি একটা মোটামুটি ফলস সেন্স অফ একটা সিকিউরিটি, যে আমি তো ভ্যাকসিন দিয়েছি, কিছু না কিছু আমার তো মধ্যে মনে হয় প্রতিরোধ ক্ষমতা এসেছে, এটাও একটা আমি অনেকের মধ্যে দেখেছি। তো আমরা তো আসলে জানি ভ্যাকসিনের 2টো ডোজ দিতে হবে, সেই 2টো ডোজ দেওয়ার পরেও আরো সপ্তাহ 2-1 সময় যাবে, তারপরে আমরা 70 থেকে 75% আমরা প্রতিরোধ ক্ষমতা পাওয়ার আশা করতে পারি, যদি আমাদের অন্য কোনো রোগ না থাকে। কাজে আমাদের এই মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা এবং পারস্পরিক যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা এবং জনসমাগম এড়িয়ে চলা, এটা করতেই হবে। আরেকটা যেটা এখানে আছে, আমি খুব এটা আমি আজকে নির্দেশনাটাতে যেটা দেখলাম, যে এখানে আমাদের বলা হচ্ছে যারা স্টাফ, যারা কর্মচারী, সেখানে 50% কমিয়ে আনা, বা এই জিনিসটা খুবই কনফিউজিং। বিশেষ করে আমাদের কথা বাদ, আমরা তো হসপিটালে কাজ করি,
যারা স্বাস্থ্যসেবায় কাজ করেন, অন্যান্য জায়গায় কাজ করে, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা বলছিলেন যে আসলে আমরা বুঝতে পারছি না কতজন লোক কাজে আসবে, কতজন আসবে না, আর আমাদের তো আমাদের কাজ চালাতে হবে, তো কিভাবে আমরা চালাবো বুঝতে পারছি না, এটা কি খোলা না বন্ধ, না আধা খোলা আধা বন্ধ, একটু কনফিউশন। এবং 2 সপ্তাহের জন্য দেওয়া হয়েছে, সেটাও একটা কনফিউশন। 2 সপ্তাহ পরে কি হবে তাও জানি না। সবকিছু মিলে একটু সুস্পষ্ট হলে, আপনি যেটা বললেন খুব সঠিক বলেছেন, জি, সুস্পষ্ট হলে আমাদের সবার জন্যই ভালো হয়, ভালো হতো। এটাই আর কি। জি। নিশ্চয়ই সুস্পষ্ট কোনো নির্দেশনা আসবে আমাদের জন্য, আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে দর্শক আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। কিন্তু এখন একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, আমরা তাদের কাছে আবার ফিরতে চাই। অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, অনেকেই আসলে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, আদৌ দ্বিতীয় ডোজ পাবেন কিনা, বা পেলেও যে সময় পাওয়ার কথা সেই সময় পাবেন কিনা। কারণ ভারতের সেরাম ইনস্টিটিউট তারা ঘোষণা দিয়েছে যে এপ্রিলের শেষ পর্যন্ত তারা আপাতত টিকা রপ্তানি করবে না। তো বাংলাদেশের আসলে এপ্রিলের শেষ পর্যন্ত টিকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যদিও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেছেন যেভাবেই হোক তিনি ব্যবস্থা করবেন, এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতাটা আসলে কি? সেকেন্ড ডোজ টিকা কবে পেতে পারে সাধারণ মানুষ? ধন্যবাদ। খুব জরুরি প্রশ্ন, কারণ জনগণের মধ্যে কিন্তু কনফিউশন রয়ে গেছে। তার আগে আমি একটু ক্লারিফাই করি। ডক্টর সাগবান কিন্তু একটা কথা বলছে, অনেকে টিকা নিয়ে মনে করছে যে আর বোধহয় আমার করোনা হবে না। এই যে একটা ভুল ধারণা, ভুল তথ্য, ওইটাও কিন্তু ডেঞ্জারাস। কারণ টিকা তো মাত্র একটা ডোজ, আমরা সেকেন্ড ডোজ তো নেই নাই, প্রথম ডোজটা নিলাম। প্রথম ডোজ নিলে তো সাথে সাথে অ্যান্টিবডি তো তৈরি, ইমিউনিটি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, কিন্তু সময় লাগবে। সাধারণত 14 দিন থেকে 21 দিনের আগে তো অ্যান্টিবডি তৈরি হয় না। ওয়ান। দ্বিতীয় কথা হলো 100% তো প্রোটেকশন দিচ্ছে না। একটা ডোজ নিলে 50-60% প্রোটেকশন দিবে। তারপরে সেকেন্ড ডোজ যখন নিব সেটা 2 মাস পরে বা 8 সপ্তাহ পরে নেওয়ার পরেও কিন্তু 100% প্রোটেকশন হবে না, হয়তো 70 বা 80 বা কোনো কোনো ইয়েতে হয়তো 90-92 বলছে আর কি। তার মানেটা হলো টিকা নিলে তো আপনাকে 100% প্রোটেকশন দিবে না। এই জন্য জনগণ যেটা মনে করছেন অনেকেই, টিকা নিচ্ছি আর বোধহয় করোনা হবে না, যা খুশি তাই করছি, স্বাস্থ্যবিধি মানছি না, গা ছাড়া ভাব, এইটা কিন্তু মারাত্মক ক্ষতিকর জিনিস। তার মানে আমাকে টিকা তো নিবই, অবশ্যই নিব, এবং টিকা নিয়ে স্বাস্থ্যবিধি কিন্তু আমরা সুন্দরভাবে অবশ্যই মেনে চলবো। তার মানে হাত ধোয়ার চর্চা চালু রাখা, মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা চালু রাখা বা শারীরিক দূরত্ব, এটা আমাদেরকে করতে হবে, টিকা নিলেও করতে হবে। ইভেন 2 ডোজ নেওয়ার পরেও কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ কোনো টিকাই 100% কিন্তু প্রোটেকশন দিবে না। আর সেকেন্ড হলো দ্বিতীয় ডোজের কথা যেটা বলছেন, এটা কিন্তু 7ই এপ্রিল থেকে শুরু হবে। যারা অলরেডি নিয়েছে আপনি জানেন যে 7ই ফেব্রুয়ারি থেকে পুরাদমে শুরু হয়ে গেছে। আমার মনে হয় দ্বিতীয় ডোজ কিন্তু মোটামুটি সরকারের স্টকে যা আছে, আমি যতদূর তথ্য জানি, মোটামুটি সাফিসিয়েন্ট আছে। যারা প্রথম ডোজ নিয়েছেন তারা কিন্তু দ্বিতীয় ডোজ পাবেন আশা করি। 90 লাখ ডোজ তো আমাদের হাতে ছিল। কয়েকদিন আগেও যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু আরো 12 লক্ষ ডোজ কিন্তু নিয়ে আসছেন উপহার হিসেবে। আমরা যারা দ্বিতীয় ডোজ জন্য ওয়েট করছি বা 7 তারিখ থেকে শুরু হবে, আমরা আশা করি কিন্তু পেয়ে যাবো আশা করি। এটা নিয়ে টেনশন করার কারণে অবস্থা কেউ যেন ভয় না পান, আমরা পেয়ে যাবো। তবে ফিউচারে যারা নেন নাই তাদের জন্য কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমার ধারণা যে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সতর্ক। উনি টিকা নেওয়ার ব্যাপারে যথেষ্ট ভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যাবেন। ফিউচারে ইন্ডিয়া যদিও বলছে তারা রপ্তানি করবে না, করতে পারছে না, এটা বলছে তারা, আমার বিশ্বাস যে আমরা কিন্তু টিকা পরে গুলোবে। সুতরাং দ্বিতীয় ডোজ আপনারা যারা পাচ্ছি পেয়ে যাবেন। পরবর্তীগুলো এখনো শিওর না হলেও গতকালকে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন যে আমরা কিন্তু ভবিষ্যতে টিকা আরো পেয়ে যাব। ইভেন যদি আমরা না পেয়ে যাই, ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট যদি না দেয়, তাহলে অন্য সোর্স থেকেও কিন্তু আমাদের একটা চেষ্টা চালিয়ে যেতেই হবে। কারণ একমাত্র স্বাস্থ্য প্রতিকার করতেই হবে, প্রতিকার প্রতিদের কোনো বিকল্প নেই, কিন্তু টিকাই তো একমাত্র আমাদেরকে এই করোনা সংক্রমণ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে। এটাই হলো মূল কথা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নমস্কার। নমস্কার। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার মার 24 তারিখ করোনা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ওনার কোনো সিমটম নাই। 24 তারিখ ওনার আক্রান্ত হওয়ার পরে 8 দিন চলতেছে। ওনার কোনো সিমটম নাই, জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ওনার কিছুই নেই। পরে 25 তারিখ আমরা একটা ডাক্তার দেখিয়েছি। ডাক্তারে ওষুধ দিয়েছে, জিনেক্স দিয়েছে একটা, আর একটা জিঙ্ক দিয়েছে, আর একটা ভিটামিন দিয়েছে, একটা সিজনক দিয়েছে। হ্যাঁ, আপনার প্রশ্নটি কি?
আমার প্রশ্নটা হলো, এখন আমার মার কোনো সিমটম নাই, এখন কি আপনাকে আবার পরীক্ষা করতে পারবো? ডক্টর এখন আমরা কি শাগুফা আনোয়ার, আমরা এখন কি করতে পারি, মানে ওনার কোনো সিমটম নাই, এখন আমরা কি করতে পারি? ডক্টর শাগুফা আনোয়ার, তার মানে কি এই যে উনি করোনা মুক্ত হয়ে গেছেন, বা কি করবেন এখন ওনার মাকে নিয়ে? না, স্যার তো আসলে এই প্রশ্নটা প্রফেসর আব্দুল্লাহ স্যারই ভালো বলতে পারবে। আমরা যেহেতু বাই দিস টাইম আমরা সবাই জানি যে করোনা রোগীদের মধ্যে আসলে 100 জনের মধ্যে শতকরা 80 জনই থাকে খুব মৃদু উপসর্গ, অথবা অনেকের উপসর্গ থাকে না বললেই চলে, কারণ এটা তো অন্যান্য যে কোনো ফ্লু ভাইরাসের মতোই একটা ভাইরাস। তো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারো বেশি থাকে বা ভাইরাসটা যদি সেভাবে শরীরে ঢুকে আক্রমণ করতে সক্ষম না হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে উপসর্গ ততটা মারাত্মক হয় না, অথবা উপসর্গ থাকেই না। আপনার মায়ের যদি উপসর্গ না থাকে, ভালো কথা, খুশির কথা, আপনার মাকে একটু নজরে রাখেন, উনিও নিজের শরীরকে নিজে নজরে রাখুন, জ্বর হয় কিনা, শ্বাসকষ্ট হয় কিনা, কোন রকম মাথা ঘুরাচ্ছে বা কোন রকম খারাপ লাগছে, ডায়রিয়া হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। এবং এরপরে 14 দিন পরে বা আরো কিছুদিন পরে উনি আরেকটা টেস্ট করে দেখে নিতে পারেন উনি নেগেটিভ হয়েছেন কিনা। এবং WHO এর এখনকার নির্দেশনা যেটা আমরা মেনে চলি, সেটা হচ্ছে কেউ যদি নেগেটিভ নাও হয়, বিশেষ করে আমরা কর্মক্ষেত্রে এটা আমরা খুবই এখন আমরা ফলো করছি, যে কেউ যদি নেগেটিভ নাও হয়, তারপরে আমরা বলেছি সে যদি উপসর্গ ছাড়া থাকে, তাহলে আমরা বলি যে 10 দিন পরেই সে আবার কাজে যোগদান করতে পারবে, এমনকি যদি তার টেস্ট নেগেটিভ নাও আসে। কাজেই আমরা যেহেতু এখন কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে চলে গেছি স্টেজ 4-এ, কাজে আমাদের এখানে আমরা বলি 10 থেকে 14 দিনের মধ্যে যদি টেস্ট করে 14 দিন পরে নেগেটিভ আসে, ভালো, তাহলে উনি আবার সুস্থভাবে সবার সাথে মিলেমিশে আইসোলেশনে থাকার দরকার নেই, সেভাবেই জীবনযাপন করবেন। এখন আপাতত ওনাকে আলাদা রাখেন, ওনার উপসর্গ নেই, ভালো কথা, অন্যদের মধ্যে যেন এটা না ছড়ায়, এবং 14 থেকে 14-15 দিন পরে আরেকটা টেস্ট করে দেখে নিন উনি নেগেটিভ আছেন কিনা, তারপর উনি স্বাভাবিক জীবনযাপন করবে। তবে ওই যে কথাটা স্যার বলছেন যে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে, এগুলো তো সবার জন্যই প্রযোজ্য, ওনার জন্য প্রযোজ্য। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি চিটং থেকে শাওন বলছিলাম। জি, আপনারা যে ওই 18 দফা যে কন্ডিশন দিছে গভর্নমেন্ট, ওখানে তো ওইখানের মধ্যে লিখা আছে যে রাত 10টার পরে মানুষকে সীমিত আকারে বা জরুরি কাজে বের না হওয়ার জন্য জরুরি কাজে বের হতে বলছে। তো দিনের বেলায় কি কোনো করোনা থাকে না? দিনের মানুষ তো কনফিউজড হয়ে গেছে আপনাদের কথা এটা বলাতে। রাত 10টায় তো মানুষই থাকে না চিটং ঢাকায়। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। বলা হয়েছে যে রাত 10টার পরে খুব প্রয়োজন না হলে বের না হবার জন্য। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ উনি এই বিষয়টাকেই আসলে মূলত আর কি বলার চেষ্টা করছেন যে তাহলে সকালে কেন এরকম কোনো নির্দেশনা নেই, বা দিনে কি করোনা থাকে না? এটা ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এটা তো আসলে একটু আগে তো ডিসকাশন তো হয়েই গেল। আপনিও যেমন অন্তরা যেমন বললেন, ডক্টর সাগরও কিন্তু বলছেন, অনেক কিছুই মানে ক্লারিফাই করেন আর কি, সবগুলোই কনফিউজিং। এই যে যেমন সীমিত বলতে কি বুঝেন, 10টা পরে হবে কিনা কিন্তু ক্লারিফিকেশন নাই তেমন। আমার মনে হয় যে যেটা যে প্রশ্ন যেটা করলেন অত্যন্ত যৌক্তিক। দিনের বেলা কি থাকবেই না, দিনের 10টায় কি আর হবে না? করোনা তো সবসময়ই হবে আর কি। আসলে গভর্নমেন্ট যেটা চাচ্ছে লোকজনের চলাচল সীমিতকরণ, যতটুকু পৃথিবীর অনেক দেশে কিন্তু দিনের বেলা এখনো তারা কাজ করে, কারণ জীবনটাকে তো বাঁচাইতে হবে, জীবিকার জন্য তো চালাইতে হবে আর কি। জীবন জীবিকা যদি যারা নিম্ন আয়ের লোক বা ধরেন এই যে বস্তির লোক, গরিব মানুষ, রিক্সা, তারা কিন্তু এখনো বিশ্বাসই করে না যে করোনা বলে কিছু আছে। তারা কিন্তু এখনো বলে এটা বড় লোকের রোগ, আমাদের করোনা ফরোনা হবে না, বা যদি হয় আমরা করোনায় মরবো না, আমরা মরবো না খাইয়ে। তার মানে তার জীবনও বাঁচাতে হবে, ওর জন্য জীবিকাও রাখতে হবে। সেই জন্যই দিনের বেলায় তাদের যাতে কাজও করতে পারে, জীবন বাঁচানোর জন্য জীবিকাও চালাতে পারে, এই জন্যই কিন্তু করা হচ্ছে এই ব্যাপারটা। কিন্তু তাদের আসলে স্বাস্থ্যবিধি যেন সবাই পুঙ্খানুপুঙ্খ মেনেছে, এইটার জন্য আমরা জোর দিচ্ছি বারবার। তাহলে এই করোনার সমস্যা আমরা কমাতে পারবো। আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আমরা জানতে চাই, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেছেন যে আংশিক লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই আংশিক লকডাউন বিষয়টা কি, বা লকডাউন বা আংশিক লকডাউন যেটাই বলি সেটা দেবার সময় এসেছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আংশিক লকডাউন বা লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার
সময় এসেছে কিনা এই করোনার সংক্রমণ ঠেকাতে, অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ? না, ধন্যবাদ আপনাকে। ওই কথাটা, আপনার কথাটা আংশিক কথাটাই বলি। মাননীয় মন্ত্রী যে কথাটা বলছেন ওই একই কথা হলো, আসলে তো ক্লারিফাই করে নাই। একটা আংশিক বলতে উনি মিন করছে, আজকে বাংলাদেশে যদি আপনি দেখেন, হয়তো মিডিয়াতে নিউজে দেখছেন, 29টা জেলায় কিন্তু মানে রেকর্ড পরিমাণ হচ্ছে, প্রচুর আক্রান্ত হচ্ছে 29টা জেলায়। উনি হয়তো মিন করছেন যে ওই জেলা ভিত্তিক কিছু কিছু লকডাউন পুরো দেশে একসাথে না দিয়ে ওই যেখানে সংক্রমণটা বেশি ওই জেলাগুলোতে দিতে পারে, এই একটা হইতে পারে। অথবা কিন্তু যে এরিয়া ভিত্তিক লকডাউন ছিল এটাকে হয়তো উনি মনে করছে আংশিক, কিন্তু উনি কিন্তু আসলে ক্লারিফাই করে না এটাকে এরিয়া ভিত্তিক দিবে আর যেখানে সংক্রমণের হারটা বেশি ওখানে দিবে, এইটাই হয়তো বলছেন। তারপরেও আমি বলবো যে লকডাউনের অভিজ্ঞতা আমাদের গতবারে রয়ে গেছে। লকডাউন কিছুটা প্রথম দিকে হয়তো হয়ে গেছিল, আর লকডাউন মানে তো সাধারণ ছুটি ঘোষণা হয়ে গেছে, মানুষ আরো বেড়াতে গেছে, ফুর্তি করতে গেছে, ঘুরতে গেছে, পর্যটনে বা যেখানে জানে বিনোদন কেন্দ্র মানুষ ভর্তি ছিল। ইভেন দুইটা ঈদ গেছে আমাদের, ঈদ উল ফিতর মানাতে পারি নাই, ঈদ উল আজহা আসলে কিন্তু মানুষ মানে নাই। ইভেন যে কোরবানি বলে অন্যান্য যা অনুষ্ঠান সবগুলো কিন্তু চলছে। সেই জন্য আমাদের দেশের লকডাউনটা হয়তো আমি জানি না আসলে হবে কি না, আমার কাছে মনে হয় লকডাউন ওইরকম সাকসেসফুল হবে না। কারণ জেনারেল মানুষগুলা তার জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য লকডাউন মানবে বলে কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হয় লকডাউন দিয়ে খুব কার্যকরী পন্থা না, বরং আমাদেরকে জোর দিতে হবে স্বাস্থ্যবিধি যেন আমরা মানতে পারি, মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব এবং টিকা নেওয়া, চারটে কাজ যদি আমরা করি তাহলে কিন্তু, এবং সরকারকে যদি কঠোরতা অবলম্বন করতে পারে, যে 18 দফা নির্দেশনা দিছে সত্যিকার অর্থে বাস্তবায়ন হলে আমার মনে হয় করোনা ঠেকাইতে পারবো, কমাইতে পারবো অন্তত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে টিকা নেওয়া, কিন্তু টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন, প্রথম ডোজ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন দেখে অনেকেই বেশ দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে টিকা আসলে নেবেন কিনা, বা টিকা নিয়ে তাহলে লাভ কি হলো। ডক্টর শাগুফা আনোয়ার। টিকা নিতেই হবে, টিকা আমাদেরকে নিতেই হবে। টিকা নেওয়ার পরেও অনেকের মধ্যে আপনি যে কথাটা বলেছেন একদমই সত্য, অনেকে বলছেন টিকা নিয়ে কি লাভ হলো, টিকা তো নিলাম, অমুকের টিকা নিয়ে তারপরেও তার 2 দিন পরে করোনা ভাইরাস রোগ শনাক্ত হলো, কি লাভ হলো। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়, অনেকে এটা দ্বিধা এবং একটা অনেকের মধ্যে অবজ্ঞাও দেখেছি। টিকা দিয়ে কোনো কাজ হয় না। আমাদের কিন্তু বুঝতে হবে এই রোগটা থেকে আমার নিজেকে, অন্যকে, আমার পরিবারকে, সমাজকে, বিশ্বকে, সবাইকে বাঁচাতে হলে একমাত্র উত্তর হচ্ছে টিকা। টিকা দিয়ে আমি নিজে সুরক্ষিত থাকবো, অন্যদেরকেও সুরক্ষিত রাখতে সহায়তা করব। আমি একা সুরক্ষিত থেকে কোনো লাভ নেই যদি আমার আশেপাশে সবাইকে আমি সুরক্ষিত করতে না পারি। টিকা দেওয়ার পরেও যাদের হয় তার ব্যাখ্যা হচ্ছে এই ভাইরাসটা যখন আমাদের শরীরে ঢুকে তখন একটা সুপ্তিকাল থাকে, যেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। এটা 2 থেকে 14 দিন পর্যন্ত হয়। কারো এই ভাইরাস শরীরে ঢোকার 2 দিনের মাথায় রোগের পরিস্ফুটন দেখা দিতে পারে, কারো 14 দিনের মাথায়ও রোগের লক্ষণ দেখা দিতে পারে। এখন কারো শরীরে ভাইরাস ঢুকে 5 দিন বা 6 দিনের মধ্যেও যদি রোগের পরিস্ফুটন বা উপসর্গ দেখা না দেয়, সেই ক্ষেত্রে যদি কেউ সেই অবস্থায় টিকা দেয় তাহলে তার টিকা নেওয়ার 2 দিন, 3 দিন, 4 দিন পরে ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যেই রোগের লক্ষণ কিন্তু দেখা দিতেই পারে। তার মানে তার শরীরে হয়তো ভাইরাসটা আগে থেকেই ঢুকেছিল, কাজে এটা টিকার কোন রকম ব্যত্যয় না। আমাদেরকে টিকা দিতেই হবে, এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে। যদি এমনও হয় প্রথম টিকা দেওয়ার পরে করোনা হয়েছিল, আমি ভালো হয়ে গেছি, আমি দ্বিতীয় টিকা দিব না, দিয়ে কি লাভ? তারপরেও দিতে হবে দ্বিতীয় টিকা। এবং আপনি শুরুতেই আসলে যে কথাটি বলছিলেন যে দ্বিতীয় টিকা দেওয়ারও 2 সপ্তাহ পরে টিকাটি ঠিকঠাক ভাবে কাজ করা শুরু করবে। আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে, অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই। পুরো বিশ্বেই দেখা যাচ্ছে যে টিকার স্বল্পতা রয়েছে, বাংলাদেশ কি টিকা বানাতে সক্ষম কিনা, বা এটি বানালে আমাদের যে সমস্যা সেটি সমাধান হবে কিনা টিকার ক্ষেত্রে? না, যেটা বললে তো খুব জরুরি প্রশ্ন। প্রথম কথা হলো টিকা তো আমাদের বানাইতে, টিকার যে ম্যাটেরিয়াল লাগা, সোজা কথায় বলেন উপকরণ যাই বলেন বা অ্যান্টিজেন যেটা সাপ্লাই, যারা টিকা কোম্পানি যারা বানাচ্ছে, এটা যদি বাংলাদেশে তারা সাপ্লাই দেয়, যদি এরকম সরকার একটা চুক্তি করতে পারে, আমাদের কিন্তু এই অবকাঠামো রয়ে গেছে। টিকা বানানো কিন্তু আমাদের দেশে কোনো কঠিন ব্যাপারই না। আমি মনে করি আমাদের দেশে টিকাটা বানাতে আমরা পারবো এবং বানানো উচিত বলে আমার বিশ্বাস। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আমিও তার সঙ্গে ব্যক্তিগতভাবে একটু কথা আমার হয়েই গেছে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে খুব দ্রুত সময় আমাদের দেশে কিন্তু টিকা দেখবেন যে আমরা প্রোডাকশন করতে পারবো। প্রোডাকশন করলে লাভ হবে, আমাদের দেশীয় চাহিদা মেটে আমরা প্রয়োজনে অন্য দেশকেও কিন্তু দিতে পারবো। এই ব্যাপারে আমাদের সক্ষমতা অবশ্যই আছে। আমাদের 2-1টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু তাদের ওই
স্ট্রাকচারটা কিন্তু আছে, এখানে অবকাঠামো কিন্তু রয়ে গেছে, টিকা কিন্তু আমাদের দেশে বানানো সম্ভব। জি। তা আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের এই টার্গেট নিয়ে আগাতে হবে, যেন আমরা এই দেশে টিকা বানাতে পারি, খুব সম্ভব আমরা এটা পারবো। যে অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমরা আশাবাদী হয়ে উঠলাম আরো আপনার কথায়, যে হয়তোবা আমরা আমাদের দেশের মাটিতেই এই যে টিকা সেটি আসলে বানাতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজ আর একেবারেই সময় নেই কোনো বিষয় নিয়ে আলোচনা করবার, আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি, শুভরাত্রি।